অনেক কিছু হচ্ছে, অনেক জল ঘোলা হয়েছে। যে 184 জন বাদ পড়া নিয়ে একটা বিশাল বড় একটা গন্ডগোল চলছে। সেখান থেকে কিন্তু অনেক নামকরা অভিনেতা অভিনেত্রীরাও বাদ পড়েছেন। যারা ভোটার আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে ভেবে চিন্তে নিজেদের ভবিষ্যতের কথা ভেবেই ভোটটা দিবেন। আমার যারা পছন্দের আমি তাদেরকেই ভোট দেব। আজকে আমি যে বিষয়টা নিয়ে লাইভে আসলাম সেটা হচ্ছে আমাদের শিল্পী সমিতির নির্বাচন নিয়ে। আমাদের শিল্পী সমিতিতে বর্তমানে একটা শিল্পী সমিতি নিয়ে একটা আনন্দমুখর পরিবেশ, এবং অনেকেই শিল্পী সমিতির দিকে অনেকে ফোকাস করে রেখেছেন কি হতে যাচ্ছে। খুব অল্প সময় আমাদের হাতে, খালি আগামীকালকের দিনটা আমাদের হাতে আছে। তারপরে আমরা পরশুদিন সবাই মিলে ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন আমরা ইলেকশনে যাব। তো আগামীকালকে যে কোনো কারণে আমার এফডিসি যেতে হচ্ছে, কারণ ওনারা বোধহয় নির্বাচনের একটা কার্ড বানিয়েছেন, এবার নতুন সিস্টেম করেছেন, সেই কার্ড ছাড়া সে ভোট দিতে পারবে না। তো আমি আগামীকালকে চিন্তা ভাবনা করছি যে আগামীকালকে আমি যে কার্ডটা সংগ্রহ করতে হবে, কারণ যার কার্ড তারই নাকি যে সংগ্রহ করতে হচ্ছে, এটাও আমি শুনলাম। তো যার জন্য ভাবছি আগামীকালকে আমি যাব। তো আমার যারা পছন্দের আমি তাদেরকেই ভোট দেব, এবং আমার যারা আমার সাথের অভিনেতা অভিনেত্রী আছেন যাদের সাথে আমি অভিনয় করেছি, যারা আমার জুনিয়র যাদের সাথে হয়তো অভিনয় করা হয়নি, যারা ভোটার আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে ভেবে চিন্তে নিজেদের ভবিষ্যতের কথা ভেবেই ভোটটা দিবেন। কারণ অনেক কিছু হচ্ছে, অনেক জল ঘোলা হয়েছে, অনেক কিছু আমি অ্যাকচুয়ালি শিল্পী সমিতিতে ওইরকম যাই না। আমি শিল্পী সমিতিতে সেরকম আমার যাওয়া হয়নি, হয়তো দু একটা অকেশনে আমি গিয়েছিলাম। তো এর জন্য আমি এমন কিছু বলতে পারবো না সেখানকার ভিতরের খবর, কারণ আমি অনেক কিছুতে অ্যাবসেন্ট থাকি, অনেক কিছুতে আমার যাওয়া হয় না, ভিতরকার অনেক কিছু আমি জানি না। আমি সবসময় গিয়েছি। আমি মিশা সওদাগর ভাই আমার বড় ভাই, আমি ওনার ভালোবাসা পেয়েছি। জায়েদ খানকে ছোট ভাইয়ের দৃষ্টিতে দেখি, সেও আমাকে বড় বোনের মতো সবসময় শ্রদ্ধা সম্মান করেছে। আমি কোনোদিন কোনো খারাপ কিছু পাইনি। কিন্তু আমি যা শুনছি আজকে আমাদেরই সময়ের আমাদের একজন জনপ্রিয় অভিনেত্রী পপির একটা ভিডিও দেখলাম, যেটা দেখে সত্যি আমি ডিসহার্টেড হয়েছি, খুব কষ্ট পেয়েছি তার জন্যে। কারণ একসাথে কাজ করেছি, আর পপি এমন একটা মেয়ে যার সাথে কাজ করে আমি খুব আনন্দ পেয়েছি, যার ভিতরে আমি বিন্দুমাত্র অহংকার দেখিনি, অহংকার বোধ দেখিনি, সহযোগিতা দেখেছি, ভালোবাসা দেখেছি। একসাথে খুব আনন্দের সাথে আমরা কাজ করেছি। তো ওর জন্য আসলে আমার খুব কষ্ট হচ্ছে। আমি আসলে এতটা জানতাম না যে এতটা মনে কষ্ট নিয়েও ও এতদিন ছিল, এবং আমি ওকে ধন্যবাদ জানাই যে ও ওপেন হয়েছে, সবার সামনে এসেছে। আসলে নিজের প্রবলেমগুলো সবার সামনে প্রকাশ করা উচিত। চুপ হয়ে থাকলে তো কেউ বুঝলো না, কেউ জানতে পারলো না। তো নির্বাচন হচ্ছে, শিল্পী সমিতির নির্বাচন চিরকালই একদম শুরু থেকে যখন থেকে হয়েছে, আমি যখন থেকে চলচ্চিত্র শিল্পী সমিতির অন্তর্ভুক্ত হয়েছি তখন থেকে এটা একটা আনন্দের বিষয় ছিল। এখন যদিও মিডিয়ার কারণে বা বিভিন্ন ধরনের মিডিয়া, ফেসবুক বা ইউটিউব, এসবের কারণে কিন্তু এটা অনেক ফোকাসড হয়ে গেছে। তো এটা আমি মনে করি একদিক দিয়ে পজিটিভ, কারণ জনগণ যেটাকে পজিটিভ দৃষ্টিতে দেখবে সেখানে আমাদের জন্য পজিটিভ, কারণ আমরা তো জনগণেরই সম্পদ। আমাদের চলচ্চিত্রগুলি তো আমরা দেখার জন্য তৈরি হয় না, আমাদের চলচ্চিত্রগুলি জনগণের জন্যই তৈরি হয়। তো তাদের একটা বিচার আচার আছে, তাদের পছন্দ অপছন্দ আছে। তারা যাকে ভালোবাসে সেই সুপারস্টার হয়, তারা যাকে পছন্দ করে না, মেনে নেয় না, তা সে কিন্তু আর স্টার হতে পারে না। তো তাদের বিচারটা অবশ্যই আমাদের বুঝতে হবে, তাদের ইমোশনটাকে আমাদের প্রাধান্য দিতে হবে। এবং আমি অ্যাজ এ ভোটার আমি বলবো আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। তবে তার মধ্যেও একটা বিচার আচার আছে, আমাদের ভবিষ্যতের চিন্তা ভাবনা আছে। আমি যেটাকে মনে করব যে হ্যাঁ, এখানে আমার সাপোর্ট করলে এই প্যানেলটা আমার ভবিষ্যতে হয়তো বা আমার না হোক, আমার মতো আরো 10 জন শিল্পীর উপকারে আসবে, তারা উপকার পাবে।
আর এই যে 184 জন বাদ পড়া নিয়ে একটা বিশাল বড় একটা গন্ডগোল চলছে। আমি আসলে কিছুই তেমন কিছু জানতাম না, আমি ইদানিং জানতে পারলাম যে 184 জন বাদ পড়েছে, এবং সেখান থেকে কিন্তু অনেক নামকরা অভিনেতা অভিনেত্রীরাও বাদ পড়েছেন। তো তার মধ্যে কিন্তু এই যে শিমু, যে লাস্ট আমাদের একজন কোয়ার্টিস্ট, সে মারা গেলেন। তো এই শিমু কিন্তু আমার সাথে দুটো ছবিতে সাইড নায়িকা হিসেবে অভিনয় করেছিল। একটা ছবির নাম আমার স্পষ্ট মনে আছে, ছবিটার নাম দুর্ধর্ষ খুনি। ওই ছবিতে ও আমার সাথে অভিনয় করেছিল, নায়িকা চরিত্রে অভিনয় করেছিল। তো শিমুর জন্য আসলে খুব স্যাড বিষয়টা যে ওর লাইফটা এত অল্পতেই শেষ হয়ে গেল। যতদিন কাজ করেছি অতটা ক্লোজ ছিলাম না, তবে যতটা কাজ করেছি ওর থেকে অনেক সম্মান ভালোবাসা পেয়েছি আমি। তো মেয়েটার জন্য আমার কষ্ট যে ও হয়তো বেঁচে থাকলে হয়তো বা শিল্পী সমিতির সদস্য পদটা ফিরে পাচ্ছে এটা দেখে যেতে পারতো। আর শিল্পী সমিতি থেকে বাদ পড়ে গেলে কেন আমাদের এত কষ্ট লাগে? আপনারা হয়তো ভাবতে পারেন যে শিল্পী সমিতি কি, এখান থেকে বাদ পড়লে তাদের কি সমস্যা? আসলে সেটা না, সমস্যাটা হচ্ছে আমাদের পরিচয়। শিল্পী সমিতিটাকে আমরা এমন আপন ভাবে ভাবি যে দেখা যায় যে আমাদের সেকেন্ড হাউস হিসেবে আমরা ভাবি। হ্যাঁ, যে হয়তো বা আমাদের অনেক শিল্পী আছে সারাদিন শেষে তার একটা মন ভালো করার জায়গা শিল্পী সমিতি, সেখানে সে 10টা মিনিটের জন্য বসলেও তার মনটা ভালো হয়, এবং সেখানেই সে খুঁজে পায় তার পরিচয়। আমি একজন শিল্পী, আমার পরিচয় এখানে, এখানে আমার সমিতি, এখানে আমি আমার পরিচয় নিয়ে মহা আনন্দে বসে থাকতে পারবো। তো এই যে এই নিজের পরিচয়টা হারিয়ে ফেলা। মনিরুল ইসলাম লিখেছেন, যোগ্য লোককে ভোট দিবেন, আশা করি যারা সমিতিকে ঘরবাড়ি মনে করে তাদের নিশ্চয় না। হ্যাঁ, সমিতিকে আমরা সবাই আসলে ঘর বাড়ি না মনে করলে আমাদের সেকেন্ড হাউস কিন্তু আমরা মনে করি, আমরা সবাই মনে করি। এটা তো কারোর ব্যক্তিগত সম্পদ না, এটা আমাদের সব শিল্পীর জন্য সৃষ্ট একটা লাভহীন অর্গানাইজেশন আমি বলবো। তো এখানে আমাদের সবারই অধিকার আছে। পপি আপুর কথা আমিও শুনলাম, আমার অনেক খারাপ লেগেছে। আরেফ রোমিও লিখেছে, হ্যাঁ রোমিও, এটা খুবই দুঃখজনক যে পপি একজন জনপ্রিয় নায়িকা এবং সে একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত নায়িকা, এবং তার মতো একটা ভালো শিল্পী এই দেশের, সে একজন সম্পদ। তো একজন দেশের সম্পদ কেন এই ধরনের দুঃখজনক কথা তারই সমিতি থেকে সে বলবে? সে কেন দুঃখ প্রকাশ করবে? তার তো সমিতির জন্য আরো তার ভালোবাসা জানানোর কথা ছিল। হ্যাঁ, তো আমার কাছে ওই জিনিসটা খুব খারাপ লেগেছে। আজকে আমি যখন ওর নিউজটা দেখেছি আমি কিন্তু আমার চোখের পানি আটকে রাখতে পারিনি, আমার খুব কষ্ট হয়েছে যে আমাদের সমসাময়িক আমরা পাশাপাশি ইয়ারেই আমরা ফিল্মে এসেছি, এবং সে অসম্ভব জনপ্রিয় ছিল ওই টাইমে। এখনো পপি অনেক জনপ্রিয় একজন নায়িকা, বাংলাদেশের কোনায় কাঞ্চিতে সবাই ওকে চেনে, এমন কেউ নেই যে পপিকে চেনে না। এবং এই তো তার পরিচয়টা তো আমি দিলাম, আর আমার বেশি করে দেওয়া লাগবে না, আপনারা যারা দেখছেন তারা সবাই তাকে জানেন, চেনেন। তো আমার যারা কোয়ার্টিস্ট আছেন, আমার যারা সহশিল্পী আছেন, যারা আমার সাথে ফেসবুকের লিংকে আছেন, আমি সবাইকে অনুরোধ করব যে একটু ভেবে চিনতে, একটু বিবেচনা করে অবশ্যই ভোটটি দিবেন। আপনার শরীর যদি খারাপও থাকে এবার দয়া করে ইলেকশনে যাবেন, পার্টিসিপেট করবেন। আর একটা কার্ড সিস্টেম হয়েছে, কার্ডটি যদি কেউ সংগ্রহ করে না থাকেন আগামীকালকের মধ্যে সংগ্রহ করে নেবেন, অবশ্যই আমরা ভোট দেব। আমার জানা মতে ইলেকশন শাওন সার্ভার লিখেছেন, আমার জানা মতে ইলেকশন ফেয়ার হলে ইলিয়াস কাঞ্চন 95% ভোট পাবে। তার চারপাশের রিভিউ দেখে মনে হচ্ছে জায়েদ খান শিল্পী একটা নামক পরিবারকে জিম্মি করে রেখেছে। আমারও মানে নিউজ, ইউটিউব, আমার সবকিছু মিলিয়ে আমার এমন কিছুই মনে হয়েছে। মানে আপনি যেটা বলছেন আমারও এরকম বলছি আমি। ইলিয়াস কাঞ্চন ভাইয়া আমার মানে আমার স্যার আছেন এখানে, আমার স্যার লাইভ দেখছেন। আমি চলচ্চিত্রে খুব একটা ভালো অবস্থানে ছিলাম না যখন চলচ্চিত্রে প্রথম আসি,
আমাকে লাইমলাইটে উঠিয়েছেন মালেক আফসারী স্যার, এবং ওনার অবদানের কথা আমি আমার সারা জীবন বলেও শেষ করে দিতে পারবো না। আমি আজকে মুনমুন হয়েছি, এটা সম্পূর্ণই তার অবদান। তো তিনি প্রথম আমাকে, মালেক আফসারী স্যারই প্রথম আমাকে ইলিয়াস কাঞ্চন ভাইয়ের নায়িকা বানান। ছবির নাম ছিল মৃত্যুর মুখে। তো আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ আমি ছোটবেলা থেকে ইলিয়াস কাঞ্চন ভাইয়ের ছবি দেখেছি ওনার নায়ক হিসেবে। আমার মনে পড়ে ওনার যে ছবিটা দেখে আমি ওনার খুব ভক্ত হয়েছিলাম। ছবিটা ববিতা ম্যাডামের সাথে উনি অভিনয় করেছিলেন। ছবিটার নাম ছিল বসুন্ধরা। তো অভিনেতা হিসেবে উনি কি কেমন এটা আমার নতুন করে বলা লাগবে না, তবে ব্যক্তি মানুষ হিসেবে উনি খুব ভালো একজন মানুষ। উনি উনি নামাজি আমাদের ফিল্মের অনেকেই, আমাদের মিশা সওদাগর ভাইও প্রচন্ড নামাজি একজন মানুষ, উনি সবসময় নামাজ রোজা করেন। আমাদের ইলিয়াস কাঞ্চন ভাইও প্রচন্ড রকমের একজন নামাজি মানুষ, তিনিও নামাজ রোজা করে অভ্যস্ত। তার উপর দিয়ে আমি বলবো যে উনি খুবই ভালো মনের একজন মানুষ, উনি যা বলেন তা করেন। ওনার কিন্তু এই ফালতু কথা বলার সময় নেই, উনি যেটা পারেন সেটা করেন, আর যেটা পারবেন না সেখানে তিনি এগোন না। তো উনি অনেকগুলি প্রমিস করেছেন আমাদের চলচ্চিত্রের মানুষদের জন্য, যেহেতু আমাদের চলচ্চিত্রটা এখন কিন্তু খুব খারাপ অবস্থা, আমাদের চলচ্চিত্রের অবস্থা খুব একটা ভালো না। মানে চোখের সামনে দেখতে পাচ্ছি যে আমাদের চলচ্চিত্রটা আস্তে আস্তে কিভাবে মানে শেষ হয়ে যাবার মতো অবস্থা। তারপর আমি বলবো যে এখান থেকেও আমরা ঘুরে দাঁড়াতে পারবো, যদি আমরা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারি, হয়তো আমরা ঘুরে দাঁড়াতে পারবো। তো ওনার প্রমিসগুলো খুবই প্রমিসিং। আর আমি বলবো যে ওনার যে প্রমিসগুলো আছে এগুলো হয়তোবা উনি সত্যি সত্যি পরিণত করবেন। আর 2টা বছর দেখি না যারা এখন আছেন, যাদের সাথে মানে জায়েদ আর মিশা সওদাগর ভাইয়ের যে পরিষদ, কাঞ্চন ভাই নিপুণের যে পরিষদ, 2টা পরিষদ তারা ফেয়ার ইলেকশন করুক, এবং ইলেকশনের পর যেই জিতুক 2 বছর আমরা তাদের দেখি যে তারা কেমন করছে। তারা যদি ভালো করে ভালো, তারা ভালো না করলে আবার নেক্সট ইয়ারে আর নতুন কেউ আসবে। ইলেকশন তো হতেই হবে, তাই না? ইলেকশন তো বাধা দেওয়ার কিছু নেই। আর ইলেকশন হওয়াটা মানে আমাদের শিল্পী সমিতিটা ফ্রি আছে, ফেয়ার আছে, এটাই তার প্রমাণ করে। আর নতুনদেরকে সবসময় তো আমাদের ওয়েলকাম করতে হবে। হ্যাঁ, নতুনদের ওয়েলকাম করতে হবে, পুরানদের জায়গা ছেড়ে দিতে হবে। হ্যাঁ, আল্লাহ পাকেরও নিয়ম এটা, মানুষ বৃদ্ধ হতে হতে মারা যায়, সে সারা জীবন থাকে না। তো কোনো কিছুই স্থায়ী নিবাস, স্থায়ী জায়গা ভাবা ঠিক না। যে আজকে আমি আমার বাড়িতে আছি, আমি কি সারা জীবন আমার বাড়িতে থাকতে পারবো? আমারও তো একদিন এই বাড়ি থেকে বিদায় নিতে হবে। তো একটা টাইম তো সব জায়গাতেই আছে, আসা যাওয়ার মধ্যেই তো জীবন, তাই না? তো আমাদের এই জিনিসগুলো বোঝা উচিত, ভাবা উচিত এই জিনিসগুলো নিয়ে। হারুনা রশিদ লিখেছেন, দেওয়ান নজরুলের কথার সাথে সমর্থন দিয়ে আমি বলবো কাঞ্চন সভাপতি হলে ইন্ডাস্ট্রিকে আলোকিত করবে। হ্যাঁ, অবশ্যই উনি নিশ্চয়ই কোনো না কোনো পরিবর্তন অবশ্যই আনতে পারবেন। উনি যেহেতু প্রমিস করেছেন, ওনার আমার বিশ্বাস উনি কখনো প্রমিস ভাঙার মানুষ না। আর নিপুণের কথা বলবো, সে আমাদের থেকে অনেক জুনিয়র, তারপরেও সে কিন্তু আমাদের থেকে অনেক সফল। সে একজন বিজনেস পার্সন, সে নিজে বিজনেস করে, সে একটা শিক্ষিত মেয়ে। আর একজন শিক্ষিত মেয়ে যে তার নিজের স্থানে যে একটা সফল মেয়ে, সে অবশ্যই একটা আমাদের শিল্পী সমিতির মতো অর্গানাইজেশনকে অনেক সফলতা দিতে পারবে। আর আমি চাচ্ছি যে একজন নারী নেতৃত্ব কেন আসবে না শিল্পী সমিতিতে? আগে কখনোই নারীরা বড় কোনো নেতৃত্বে আসেনি, তারা হয়তো বা ইসিতে, আমি 2009 সালে ইলেকশন করেছিলাম, আমি ইসিতে দাঁড়িয়েছিলাম, আমরা সেরকম বড় নেতৃত্বে যেতে পারিনি। আর এর জন্য আমি খুবই, আমার ভালো লেগেছে যে নিপুণের মতো একজন শিক্ষিত ভদ্র একটা মেয়ে সে ইলেকশনে দাঁড়িয়েছে, এবং সে একটা বড় একটা পদে মানে ইলেকশন করছে। এটা খুব চ্যালেঞ্জিং তার জন্য, কারণ মিশা জায়েদ ভাইয়ের প্যানেলও কিন্তু ছোটখাটো প্যানেল না, এটারও কিন্তু ভালো সাপোর্টার আছে আমরা দেখেছি। এবং এদিক দিয়ে কাঞ্চন ভাই, নিপুণ, তাদেরও কিন্তু প্রচুর সাপোর্টার আছে। তো আমি বলবো যে খুব সুন্দর একটা ইলেকশন হোক। আমরা যেরকম প্রথম দিন থেকে ইলেকশনের নাম শুনে খুব আনন্দিত ছিলাম,
এবং আমরা সুন্দর একটা ভবিষ্যতের কামনা সবাই করে। কেউ ভাবে না যে ধরো কি হবে আর না হবে, যা হবার তাই হবে। তো তারপরেও আশায় তো মানুষ ঘর বাঁধে, তাই না? মানুষ তো আশার মধ্যেই থাকে, কখনো আশাহত হতে নেই। আমরা সবাই আশা নিয়ে থাকি, নিশ্চয়ই আমাদের আশাটা একদিন পূরণ হবে। আর আমি বলবো যে আমাদের বাংলা সিনেমা আমাদের বাংলাদেশের একটা সংস্কৃতির একটা বড় অংশ। বাংলাদেশের পরিচয় কোথায়? বাংলাদেশ যখন একটা দেশের কাছে বাংলাদেশের সম্বন্ধে পরিচিতি আসবে, সে দেশের কিন্তু খেলার পাশাপাশি চলচ্চিত্র চলে আসবে। সে দেশে কি কি চলচ্চিত্র হচ্ছে, সে দেশের চলচ্চিত্র রুচি কেমন, বা সে দেশের কারা কারা অভিনেতা অভিনেত্রী, এই ধরনের পরিচয়টা কিন্তু প্রতিটা দেশের একটা বিশাল পরিচয় চলচ্চিত্র। তা আমাদের যে সংস্কৃতির এই অংশটা চরমভাবে অবহেলিত, এবং আমি বলবো যে আর অবহেলিত হওয়ার কোনো টাইম নেই। এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বাংলাদেশ সরকারকে অতীতেও অনেক টাকা অর্জন করে দেখিয়েছে। আমাদের চলচ্চিত্র শিল্পীরা আমার একটা ফোন এসেছিল। আমাদের চলচ্চিত্র শিল্পীরা কিন্তু বহির্বিশ্ব থেকে টাকা ইনকাম করে এদেশে দিয়েছে। অনেক শিল্পীরা বহির্বিশ্ব থেকে আমি অনেক শোতে গিয়েছি দেশের বাইরে, সেই দেশ থেকে আমি টাকা ইনকাম করেছি। ইনকাম করে কিন্তু আমার নিজের দেশে আমি নিয়ে এসেছি। তো আমাদের দেশের শিল্পীরা এই দেশের একটা সম্পদ। আমাদের দেশের যারা পরিচালক আছেন তারাও এই দেশের একটা সম্পদ। আমাদের দেশে যারা ছবি নির্মাণের পিছনে অর্থ ব্যয় করছেন, যারা প্রযোজক, তারাও এই দেশের সম্পদ। তারা একটা বড় সংস্কৃতির পিছনে কাজ করছেন। তো আমি বলবো যে আমাদের চলচ্চিত্রকে এগিয়ে নিতে হলে খালি ইউটিউবে আমাদেরকে নিয়ে কথা বলা বা দু একটা কমেন্ট করা দিয়ে না, আপনাদের সিনেমাও দেখতে হবে। এবং আপনারা বলবেন, আমাকে অনেকেই বলে রুচি হয় না, এখনকার এই ভালো লাগে না, ওই ভালো লাগে না। আপনারা সবাই দেখা শুরু করেন, আপনারা নিজেরা এগিয়ে আসেন, তাই না? এখানে আপনার যদি মনে হয় যে না আমি ভালো কিছু ক্রিয়েট করতে পারবো, আপনি আসেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কিন্তু সবাইকে খুব ভালোভাবে ওয়েলকাম করা হয়। সে যে জগৎ থেকে আসুক, সে একজন ইঞ্জিনিয়ার হোক, সে নাট্য জগতের মানুষ হোক, বা সে যে জগতেরই হোক, তাকে কিন্তু খুব ভালোভাবে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব ভালোভাবে একজন কলাকুশলী বা একজন শিল্পীকে বা একজন প্রযোজককে আমরা খুব সুন্দরভাবে কিন্তু তাদেরকে অ্যাকসেপ্ট করে নেয় আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি। এবং আমরা চাই যে একটা পরিবর্তন আসুক, ভালো কিছু হোক। আর এই ভালো কিছুর মধ্যে যেন আমাদের দেশবাসীরা, আমাদের দেশের মানুষরাও যেন তাদের হাতেই কিন্তু সব কলকাঠি। তো আমরা যদি ওয়েবসাইট শুরু করি, আপনারা ওয়েবসাইটে যাবেন, আমাদের সিনেমাগুলো ওয়েবসাইটে দেখবেন। আপনারা দেখলে ভালো ভালো সিনেমা তৈরি হবে। মালেক আফসারি স্যার আমার লাইভে আছেন, উনি কিন্তু যে মুভি মেক করেন, আমি বলবো যে ওনাকে যদি সেরকম সুযোগ দেওয়া হয়, ওনাকে যদি সেই বাজেট দেওয়া হয়, হলিউডের মুভি ওনার কাছে ব্যাপার না। উনি যে মাস্টার একজন মেকার, এবং উনি ওনার ব্রেনটা একটা মানে বিশাল একটা ফ্যাক্টরি, আমি বলবো চলচ্চিত্র মেকিং এর একটা ফ্যাক্টরি। তো উনার মতো একজন ডিরেক্টরকে যদি এই ধরনের সুযোগ দেওয়া হয়, অবশ্যই ভালো ছবি নির্মিত হবে। এই দেশে ট্যালেন্টের মূল্যায়ন করতে হবে, কারা ভালো ডিরেক্টর আছেন। যাকে তাকে দিয়ে ছবি বানাবেন, ছবি ভালো হবে না, এটা তো সবাই এই দায়ভার গ্রহণ করবে না। আর আরেকটা বড় কথা হলো, আমার একটা মানে কথা আমি সবসময় বলে আসছি যে যেহেতু বড় সিনেমা হলগুলো ধস খাচ্ছে, আমরা কেন এটাকে ছোটভাবে আনি না? মিনি সিনেমা হলের ব্যবস্থাটা কেন আমরা চিন্তা ভাবনা করি না? আমি বলবো যে যারা যারা বেকার যুবক আছেন একটা গ্রামে বা একটা শহরে, তারা কিন্তু 4-5 জন মিলে একটা ছোট্ট একটা মানে কত দূরে 10-12 জন বসতে পারে এরকম একটা ঘর তারা নিয়ে একটা মিনি সিনেমা হলের ব্যবস্থা কিন্তু করা যায়। একটা গ্রামে এরকম 5-6টা মিনি সিনেমা হল থাকলে, এবং মিনি সিনেমা হলের পাশাপাশি একটা ক্যাফেটেরিয়া থাকলো, সবাই চা নাস্তা খেলো, পাশাপাশি একটু সিনেমা দেখলো, আমার মনে হয় চলবে এই ধরনের ব্যবস্থা করলে। যেহেতু বড় সিনেমা হলগুলোর, আমি বাংলাদেশের অনেক সিনেমা হলে আমার প্রোগ্রাম হয়েছে, আমার সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, আমি যে দেখেছি এত বাজে পরিবেশ। মানে এখানে এখন আমি বলবো যে এক সময় আমাদের দেশের গ্রামে মাটির ঘর ছিল,
সেখান থেকে কিন্তু উন্নত হতে হতে একসময় টিনের ঘর, একসময় এখন প্রায় গ্রামে গেলে দেখা যায় যে বিল্ডিং, দোতলা, তিনতলা বিল্ডিং পর্যন্ত দেখা যায়, এবং খুব মানে সুন্দর, এত বিউটিফুল করে তারা ঘর বাড়ি বানায়, রঙিন। হ্যাঁ, তো আর আমাদের সিনেমা হলগুলোতে গেলে সেই ব্রিটিশ আমলে, মানে সেই পাকিস্তান আমলের যে সিনেমা হলটা ছিল ঠিক সেই রকমটাই রয়েছে, এর কোনো পুনর্বাসনও হয়নি, দুর্গন্ধে সেখানে ঢোকা যায় না। তো এই ধরনের সিনেমা হলের পিছনে আসলে ইনভেস্ট করতে গেলে অনেক টাকার প্রয়োজন, কিন্তু আমরা যদি স্বল্প পরিসরে ছোট্ট একটা জায়গার মধ্যে একটা মিনি সিনেমা হল তৈরি করি, এবং মিনি সিনেমা হলের পাশাপাশি একটা ক্যাফেটেরিয়াও থাকে, আমার মনে হয় এটা অ্যাফোর্ডেবল। এটা গ্রামের অনেক বেকার যুবকরা আছে বা অনেকের আছে যারা সাংস্কৃতিক মনে, তারা চাইবে যে আচ্ছা পাশাপাশি আমি ছোট একটা ব্যবসা করতে পারি। তো এরকম ছোট ছোট ব্যবসাগুলি করলে হবে কি, এই ছোট ছোট জায়গাগুলি থেকে কিন্তু একটা ভালো ইনকাম আসবে সারা বাংলাদেশ থেকে। এবং আমি জানি না, আমি খুব স্মল ব্রেনের মানুষ, আমি খুব বোকা একজন মানুষ। তা আমি যেহেতু চলচ্চিত্রকে ভালোবাসি, আমি এই চিন্তাটা করেছি, আর এই চিন্তাটা এসেছে আমার বড় ছেলের কাছ থেকে। আমার বড় ছেলে বলছিল, মা তুমি আমাকে একটা প্রজেক্টর কিনে দাও, দ্বারা যে প্রজেক্টর পাওয়া যায়, আমি একটা ছোট্ট সিনেমা হল বানাবো, আমার ফ্রেন্ডদের এনে আমি সিনেমা দেখাবো। তা আমি ওর কথাটা শুনে আমি সারা রাত ভাবলাম যে ঠিকই তো, ও যেভাবে বলছে একটা প্রজেক্টর কিনা তেমন ব্যাপার না, ওরকম টাকাও লাগে না, একটা রুমে একটা এসি বসালাম বা এরকম 10-12টা চেয়ার বসিয়ে কিন্তু সুন্দর চলচ্চিত্রের একটা ব্যবসা করা যায়। তো আমার রিকোয়েস্ট থাকবে, এখানে আমাদের গণ্যমান্য ব্যক্তি মালিক আফসারি স্যার আছেন আমার লাইভে, আমি স্যারকেও আমি এই আইডিয়াটা দেব। স্যার যদি আমার এটা গ্রহণ করেন, আমি মনে করি যে আমাদের চলচ্চিত্রটা কিন্তু এগিয়ে যাবে, এটা পিছিয়ে যাওয়ার কিছু নেই। আর চলচ্চিত্রের কিন্তু একটা দুরবস্থা সারা ওয়ার্ল্ডেই বিরাজ করছে, এবং মুম্বাইতে দেখা যাচ্ছে যে আগে যে বাণিজ্যিক ছবিগুলো তৈরি হতো সেগুলো কিন্তু এখন তেমন চলে না। এখন হঠাৎ হঠাৎ করে দু একটা ছবি হিট হয়, তাও গল্প নির্ভর ছবিগুলো। বাস্তব জীবন থেকে যে ছবিগুলো আনা হচ্ছে সেখান থেকে দু একটা ছবি মাঝে মধ্যে হিট হচ্ছে। তো এই মন্দা ভাবটা সব দেশেই বিরাজ করছে, কিন্তু আমরা যদি এই নতুন চিন্তা ভাবনাটা নিয়ে এগিয়ে যাই, যে ওয়েবসাইট পাশাপাশি আমরা মিনি সিনেমা হল, এই চিন্তা ভাবনাগুলো নিয়ে যদি আমরা এগোই, আমাদের চলচ্চিত্র কখনোই পিছিয়ে থাকবে না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।